প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের ক্লাস 7-এর 3 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের অঙ্কগুলোর সমাধান ফার্স্ট সামেটিভের। ঠিক আছে, আগের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। আজকে চলো শুরু করা যাক। একের এক কি বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? গণিতের ভাষায় সাজিয়ে নাও। গণিতের ভাষায় চালের অংশ, দাম, চালের অংশের দাম হচ্ছে গিয়ে চালের অংশের 0.75 অংশ, তার দাম হচ্ছে 1800 টাকা। আর 0.15 এর দাম কত জানতে চেয়েছে। এখানে চালের অংশ ও দাম সরল সম্পর্ক, সুতরাং সমানুপাতে সাজিয়ে পাই। সমানুপাতে সাজালে তুমি কি পাবে? 0.75 = 0.15 = 1800, আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। সুতরাং নির্ণেয় দাম = 1800 ইন্টু, এটা সরল সম্পর্ক আছে তাই এটা 0.15 ডিভাইডেড বাই 0.75 এরকম লিখতে হবে। দশমিকটা তোলো, এখানে 100 পেলে, এখানে দশমিকটা তুলে 100 পেলে 100 কেটে দাও। 15 দিয়ে 5 15 75, 5 দিয়ে 5 36 360 = 360 টাকা। ঠিক আছে, এবার আসি একের দুয়ের অঙ্কটায়। একের দুয়ের অঙ্ক হচ্ছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? তাহলে 55 গ্রাম আর 5 কিলোগ্রাম, তাহলে 5 কিলোগ্রামটাকে তোমার 5 কিলোগ্রামটাকে সমান 5000 গ্রাম করে নাও, কেননা দুটো গ্রামে না হলে হবে না। সুতরাং যেটাকে শতকরার প্রকাশ করতে হবে সেটা উপরে লেখো, আর যার শতকরা প্রকাশ করছে সেটা নিচে ইন্টু 100 করে দাও। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 5 11 55, 5 10 50 = 11 10। এটাকে ভাগ করলে হবে 10 1 10, হাতে রইল 1, তাহলে অ্যান্সারটা হলো 1.10%। ঠিক আছে, এবার চলে আসি একের 3-এর অঙ্কটায়। একের 3-এর অঙ্কটা হচ্ছে গিয়ে -1 ও -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা কটা হবে? পূর্ণ সংখ্যা হবে হচ্ছে তোমার -2 -3 -4, তিনটে অপশন আছে, তিনটে। এখানে 4 2 3 1 আছে, অপশন 3 তোমরা রাইট দেবে। অপশনগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, আমি অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা অপশনগুলো টিক দিয়ে নেবে। ঠিক আছে, একের 4-এরটা এবার একের 4-এরটা কি বলছে? তা 35.4 ভাগ 0.03 ইন্টু 0.06। এবার এটা দেখো 35.4 এই দশমিকটা তুলে দিলে নিচে পাচ্ছ 10 ভাগ, এখানে 3-এর তলায় পেলে 100, এখানে 6-এর তলায় পেলে 100। বদমাস নিয়ম অনুযায়ী তোমাকে আগে ভাগটা করতে হবে,
তাই 354/10 ইন্টু 100/3 ইন্টু 6/100 এরকম করতে পারো। 100 কেটে গেল, 3 দুগুণে 6 হয়ে গেল, 2 দিয়ে আর কাটাকুটি করার দরকার নেই, 2টা থাক, কারণ নিচে 10 থাকলে ভালো। 754 354 দুগুণে 708 ডিভাইডেড বাই 10, মানে অ্যান্সার হচ্ছে 70.8। ঠিক আছে, বলছে 10 এর ফলে সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা, দশমিক বিন্দুর পর কটা আছে? একটা, তাহলে লিখবে একটি। এর পরের অঙ্কটা হচ্ছে গিয়ে 1/5। 1/5 হচ্ছে গিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো, কোনটা ঠিক নয়, কোনটা ঠিক নয়। দেখো এখানে অপশন গুলো দিয়েই করতে হবে। অপশন এ, অপশন এ তে আছে 3 স্কোয়ার তার কিউব, 3 স্কোয়ার তার কিউব করলে কি হয়? 3 স্কোয়ার 9, 9 এর কিউব করলে কি হয়? 9 এর কিউব করলে হয় 729। তো এইটাই তো রাইট, প্রথমেরটাই রাইট। ঠিক আছে, কোনটা ঠিক নয়? আচ্ছা ঠিক নয়, তাহলে করে করে দেখতে হবে বি, এটা রাইট। বি এরটা কি বলছে? 3 স্কোয়ার তার কিউব ইজ ইকাল টু 27 স্কোয়ার, 27 স্কোয়ার। তাহলে 3 এর কিউব, এটা তো 729 দেখা গেল এখানে হয়েছে। আর 27 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 27 ইন্টু 27 করলে কত হয়? 27 ইন্টু 27 করলে যেটা হয়, করে দেখো, গুণ করে দেখো। 27 ইন্টু 27 করলে 7 7 49, 9 হাতে আমার 4, 7 দুগুণে 14, 4 18, 27 দুগুণে 27 দুগুণে হচ্ছে গিয়ে 54, 54 এখানে বসিয়ে দাও, তাহলে 9 8 4 12 2 729 হচ্ছে। তাহলে এটাও 729 হচ্ছে, তাহলে এটাও রাইট। 3 সি, অপশন সি কি আছে? অপশন সি তে বলছে 3 স্কোয়ার তার কিউব, 3 স্কোয়ার তার কিউব, আর এদিকে আছে তোমার 9 এর কিউব, তাহলে এটাও রাইট। 3 স্কোয়ার মানে 9, 9 এর কিউব, 9 এর কিউব, তার মানে যেটা অপশন পড়ে রইলো সেটা ঠিক নয়। অপশন ডি আর করলাম না, এটাই ঠিক নয়। ঠিক আছে, এর পরের অঙ্ক 1/6টা। 1/6টা হচ্ছে গিয়ে শূন্যস্থান পূরণ করো, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা, একটা গুরু অনুপাতের সবসময় ওটা গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত নিলে কি হবে? গুরু অনুপাত মানে কি? তার পূর্বপদটা বড় আর উত্তরপদটা ছোট। যখনই তার ব্যস্ত অনুপাত নেওয়া হবে তখন কি হবে? পূর্বপদটা ছোট হয়ে যাবে আর উত্তরপদটা বড় হয়ে যাবে, অর্থাৎ সেটা হয়ে যাবে লঘু অনুপাত। তার মানে উত্তরটা হবে লঘু অনুপাত। অনুপাত আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও 5:4, এটা একটা গুরু অনুপাত, গুরু অনুপাত, গুরু অনুপাত। এবার যদি ব্যস্ত অনুপাত তুমি নাও, ব্যস্ত, ব্যস্ত অনুপাত, অনুপাত কি হবে? 4:5। তাহলে কি হচ্ছে দেখো, এটা লঘু অনুপাত হয়ে গেল না? লঘু অনুপাত। ঠিক আছে, আমাদের করে দেখাতে হবে না, আমি তোমাকে বোঝালাম, উত্তরটা হবে লঘু অনুপাত। ঠিক আছে, এরপরে 1/7। 1/7 কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। 5:7 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 25:, বক্স দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছো। 5, এটার 25 আছে, তাহলে এটা 5, এটা 7 আছে, এটা কত হবে? 35। সিম্পল ব্যাপার। যেহেতু এটা সমানুপাতে আছে, তাহলে 5/7 যাবে 25, সেটাই হবে 25-এর সঙ্গে এইখানের অনুপাতটা সেটাই দাঁড়াবে। তুমি এটা বারও করতে পারো। কিভাবে বার করতে পারো দেখো, 5/7 করো ইজিক্যাল টু 25 বক্স করে দাও, তাহলে দেখো 5 5 25, এখানে এক কোনাকুনি গুজ করে দিলে তাহলে বক্স ইজিক্যাল টু বেরিয়ে গেল 35। ঠিক আছে, এরকম বারও করা যায়, এমনি মুখে মুখেও করা যায়।
এরপর একের আট, একের আট, একের আট হচ্ছে 3x² - 8x + 5। বলছে এই রাশিমালাতে x⁻0 সহগ কত? এখানে x⁻0 দেখো, এটা x² আছে, x⁻1, এখানে x⁻0 আছে, তাহলে x⁻0 সহগ হচ্ছে গিয়ে 5। সুতরাং x⁻0 এর সহগ সমান সমান 5। ঠিক আছে? একের 9, একের 9 কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো, এটা তোমরা আগেও করেছো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত হবে কি? সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ তো 90°, আর সমদ্বিবাহু হওয়ার জন্য দুটো কোণ সমান হবে। তাহলে 45-45, অর্থাৎ 90:45:45। কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 2:1:1, 2:1:1। এটা ওই সিতে আছে, এটা ভ্যারাইটিস ভাবে লেখা যায়। 2:1:1 লেখা যায়, 1:2:2:1 লেখা যায়, হ্যাঁ, তারপরে 1:1:2 লেখা যায়। সব সেম, দুটো কোণ মোটমাট সমান, আর একটা তার ডবল। ঠিক আছে? অপশনগুলো তোমরা টিক দিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি 2-এর অঙ্কগুলোতে। 2-এর 1 বলছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাতের সাহায্যে হিসাব করো। তাহলে তাহলে প্রথমে এটা লিখে নাও গণিতের ভাষায়। গণিতের ভাষায় গণিতের ভাষায় এখানে লিখে নাও, দিয়ে অঙ্কটা একটু সাজিয়ে নাও। দূরত্ব আর সময়, একদিকে লেখো দূরত্ব আর একদিকে লেখো সময়। ঠিক আছে? এবার দূরত্বের দিকে 320 কিমি, 320, এখানে দূরত্বটা কিমিতে লিখে দিলাম। আর তারপর 8 ঘন্টা সময় নেয়, এখানে ঘন্টাটা লিখে দিলাম ব্র্যাকেটে। আচ্ছা, এবার 480 কিমি যেতে কত সময় নেবে এটা বার করতে হবে। সম্পর্কটা দেখা যাক। দূরত্ব আর সময় সবসময় সরল সম্পর্ক হয় যদি গতিবেগটা একই থেকে থাকে। দূরত্ব বাড়লে সময় বাড়ে, দূরত্ব কমলে সময় কমে। এখানে এখানে দূরত্ব দূরত্ব ও সময় সরল সম্পর্ক, সরল সম্পর্ক। সুতরাং সমানুপাতে সাজিয়ে পাই, সমানুপাতে সাজিয়ে পাই, সাজিয়ে পাই, সমানুপাতে সাজিয়ে নেবে। সাজালে কেমন হবে? 320:480:8 জিহাদ চিহ্ন, এরকম হবে। সুতরাং নির্ণেয় সময়, নির্ণেয় 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 সময় হচ্ছে গিয়ে 8 ইন্টু, এটা সমানুপাতি থাকলে উল্টে বসাতে হয়, 480/320 এরকম লিখতে হবে। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 8 দিয়ে 4 32, 4 দিয়ে 4 বারং 48, তখন সমান 12 ঘন্টা। 12 ঘন্টা সময় লাগবে। উত্তরটা লিখবে, হ্যাঁ, প্রশ্নের অঙ্ক তো উত্তরটা লেখা খুব দরকার। এবার আসি পরের অঙ্কে। 2-এর 2, 2-এর 2 হচ্ছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। এই অঙ্কটা একটা স্কুলে হয়েছে, আমি আবার করে দিচ্ছি। ধরি প্রথম বন্ধু পায় প্রথম বন্ধু পায় 1 টাকা। ঠিক আছে? সুতরাং দ্বিতীয় বন্ধু পায় তার দ্বিগুণ মানে 2 টাকা। আর তৃতীয় বন্ধু পায় এদের দুজনের যোগফল, সে তার অর্ধেক, তার মানে 3-এর 2 টাকা হলো। তাহলে তিনজনের প্রাপ্য টাকা অনুপাত কত? সুতরাং
তিন বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত অনুপাত কত দাঁড়ালো? 1:2:3 ভগ্নাংশ থাকলে কি নিয়ম ছিল? নিয়ম হচ্ছে গিয়ে হরগুলোকে লসাগু করতে হবে। এখানে তো হরে 1 আছে, 2 লসাগু হবে, তাহলে এবার সেই লসাগু দিয়ে সবকটাকে গুণ করতে হবে। 1:2, 2:2 এখানে 2 শুধু কেটে যাবে, তাহলে 2:4:3 এই হচ্ছে অনুপাত। তাহলে এবার কি বলছে? দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা। দ্বিতীয় বন্ধু বলতে এইটা। তাহলে মোট টাকাটা লিখে নিই। মোট টাকা হচ্ছে গিয়ে 9,000 টাকা। ঠিক আছে? দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে? ভাগহার কত? 4/4 দিয়ে 6 × 3 = 9, 4/9। সুতরাং দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 4/9 × 9,000। গুণ কাটাকুটি করে দাও, 1,000 সমান দাঁড়ালো হচ্ছে গিয়ে 4,000 টাকা। ঠিক আছে? তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 4,000। দুইয়ের তিনেরটা। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 লাল, 1/5 সবুজ রং আর বাকি 14 মিটার হলুদ রং। তাহলে লাল আর সবুজ রং কত? লাল ও সবুজ রং কত? লাল রং হচ্ছে 1/3 যোগ এটা হচ্ছে 1/5। তাহলে লসাগু করলে কি দাঁড়াচ্ছে? 15। এটা 3×5 = 15, 5 এটা 5×3 = 15, 3 মানে 8/15 অংশ। ঠিক আছে? ধরি মোট অংশ, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 1 অংশ। তাহলে বাকি যেটাতে হলুদ রং করা সেটা কত? সুতরাং হলুদ রং 1 বিয়োগ 8/15। এই একটাকে আমরা 15/15 লিখতে পারি, বিয়োগ 8/15। তাহলে লসাগু হচ্ছে 15। এখানে 15 বিয়োগ 8 সমান 7/15 অংশ। এইটা হচ্ছে গিয়ে হলুদ রং। তাহলে শর্তানুসারে কি বলতে পারি? শর্তানুসারে 7/15 অংশ সমান 14 মিটার। যেটাতে হলুদ রং করা হয়েছে। 1 অংশ সমান তাহলে কত হবে? 14/7/15 সমান 14 × 15/7, 7×2 = 14, 15×2 = 30 মিটার। হলো? উত্তর লিখে দেবে। তাহলে গোটা বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। ঠিক আছে? কেমন লাগছে গো? ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? আমি অ্যাজ ইজি অ্যাজ পসিবল, যতটা সহজ পারি চেষ্টা করছি। ঠিক আছে? তোমাদের জন্য। এবারে 2/4 একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন চলে গেল। যারা রয়ে গেল তাদের কদিন চলবে? বেশ, তাহলে গণিতের ভাষায় সাজিয়ে লিখতে হবে। গণিতের ভাষায় গণিতের ভাষায় কি দাঁড়াচ্ছে না? জনসংখ্যা কজন? জনসংখ্যা 4,000 জন, 4,000। আর সময় দিনে হিসাব করা হয়েছে 190 দিনের খাবার ছিল, তার মধ্যে থেকে 30 দিন কেটে গেছে। তাহলে আমার হাতে রয়েছে 160 দিন। কেউ যদি এখান থেকে না যায় তাহলে বাকি খাদ্যে 160 দিন চলবে।
কিন্তু যেটা হলো 4,000 জনের মধ্যে থেকে 800 জন চলে গেল অন্যত্র, তাহলে রয়ে গেল 3,200 জন। এদের কদিন চলবে সেটা বলেছে। এখানে এখানে জনসংখ্যা জনসংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই না? কেননা খাদ্যটা ফিক্সড, খাদ্যটা তো পাল্টাচ্ছে না, তাহলে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে খাদ্য যদি একই থাকে, লোক সংখ্যা বাড়লে কম দিন চলবে, আর লোক সংখ্যা কমলে বেশি দিন চলবে। অর্থাৎ এটা একটা ব্যস্ত সম্পর্ক। সুতরাং সমানুপাতে সাজিয়ে পাই, সমানুপাতে সাজিয়ে পাই, সমানুপাতে সাজিয়ে নেবে, সাজিয়ে পাই, সমানুপাতে সাজিয়ে কি পাবে? 4,000 ইস্টু 3,200, 160 ইস্টু জিরো চিহ্ন। সুতরাং নির্ণেয় সময়, নির্ণেয় সময়, নির্ণেয় সময় কি হবে? 160-এর সঙ্গে গুণ করতে হবে। এটা যেটা আছে সেটা যেমন আছে তেমনি বসিয়ে দেবে, ব্যস্ত সম্পর্কে যেমন থাকে তেমন বসাতে হয়। 3200, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 16 দুগুণে 32, 2 দিয়ে রেখে কাটলে 200, সমান সমান হচ্ছে 200 দিন। ঠিক আছে? তাহলে অবশিষ্ট খাদ্যে অবশিষ্ট লোকের 200 দিন চলবে। ঠিক আছে? এবার দুয়ের লাস্ট অঙ্ক, 2-5। 2-5 হচ্ছে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য কত হয়েছে? বাহ, 15টা প্রশ্নের মধ্যে 9টা ঠিক দিয়েছে, তাহলে মোট প্রশ্ন সংখ্যা মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 15টি। ঠিক আছে? সঠিক উত্তর 9টি, সঠিক উত্তর দিয়েছে দিয়েছে 9টি প্রশ্নের প্রশ্নের ভুল উত্তর দিয়েছে 6টি প্রশ্নের প্রশ্নের ঠিক আছে? এবারে বলছে প্রতিটা ঠিক উত্তরের জন্য 5 নম্বর করে। প্রতিটি প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, 5 নম্বর, তাহলে 9টি। সুতরাং 9টি ঠিক উত্তরের জন্য 9 গুণ 5 সমান সমান 45 নম্বর পাওয়ার কথা, কিন্তু পেয়েছে কত? 33। অর্থাৎ ভুল নম্বরের জন্য প্রাপ্য নম্বর, প্রাপ্য নম্বর কত? 33। সুতরাং 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে কত? 45 মাইনাস 33, 12। ঠিক আছে? 12 এটা পেয়েছে 6টি ভুল উত্তরের জন্য। সুতরাং প্রতিটি প্রতিটি ভুল উত্তরের উত্তরের জন্য পেয়েছে 12/6 সমান সমান 2। যেহেতু ভুল উত্তর তাই নাম্বারটা ঋণাত্মক হবে। ঠিক আছে? যেহেতু যেহেতু ভুল উত্তর তাই নম্বরটি নম্বরটি ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। অর্থাৎ অর্থাৎ প্রতিটি প্রতিটি ভুল উত্তরের জন্য পেয়েছে পেয়েছে
-2। ঠিক আছে? এবার আছে 3-এর অঙ্কগুলোতে। 3-এর 1 3-এর 1 সরল করো। সংখ্যাটা কি দিয়েছে? 25 তার স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9। দেখো 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, তার স্কোয়ার, এখানেও তাই, তার স্কোয়ার। তাহলে এটা 5 টু দি পাওয়ার 9 কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 5 টু দি পাওয়ার 4, এটাও দাঁড়াচ্ছে 5 টু দি পাওয়ার 4, এখানে 5 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 8, এখানে 5 টু দি পাওয়ার 9, তাহলে কাটাকুটি গেলে একটা 5 থেকে যাবে, তার মানে 1-এর 5। ঠিক আছে? এবার আছে 3-এর 2, 3-এর 2 -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² প্লাস 11x - 3 পাবো? তাহলে যেটা যোগ করলে পাবো সেটা আগে লিখি। 14 - 14x² প্লাস 11x - 3, এটা পেতে হবে, তাই এটা আগে টুকলাম। যার সঙ্গে যোগ করে পাবো সেটা পরে লিখবো, -8x² প্লাস 8x প্লাস 1। এবারে করো সিম্পল ব্যাপার, -14x² প্লাস 11x - 3 মাইনাস মাইনাসে প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1। এবারে সদৃশ রাশিগুলোকে পাশাপাশি নিয়ে এসো। দেখো +11x - 8x - 3 - 1। এবার দেখো -14 প্লাস 8, তাহলে এটা -6x²। 11 থেকে 8 চলে গেল, প্লাস 3x -3 -1 মানে -4। ঠিক আছে? এবার আসি 3-এর অঙ্কটায়। 3-এর 3 3-এর 3 কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? এবারে গুণ করে দাও। এ স্কোয়ার গুণ করলে a4, তারপর এ স্কোয়ার গুণ করলে a4, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার সি4 মাইনাস সি4 সি স্কোয়ার স্কোয়ার, মানে এ স্কোয়ার সি স্কোয়ার লিখবো, এটাকে গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার লিখবো মাইনাস এ টু দি পাওয়ার 4। এবারে দেখো এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কেটে গেল, এটা 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 কেটে গেল, তার মানে দাঁড়ালো হচ্ছে 0। ঠিক আছে? এবার চলে আসি 3-এর 4-এর অঙ্কটাই। রামুর কাছে এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, তাহলে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে রামুর কাছে কত টাকা থাকলো। তাহলে 13x² প্লাস x মাইনাস 3, এই টাকাটা ছিল
তার থেকে 4x² মাইনাস 3x মাইনাস 12 এটা খরচ করলো, তাহলে 13x² প্লাস x মাইনাস 3 মাইনাস 4x² প্লাস 3x প্লাস 12, সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লেখো। -4x² প্লাস এক্স প্লাস 3x মাইনাস 3 প্লাস 12, তাহলে 13 থেকে 4 গেলে 9x² প্লাস 4x প্লাস 12 থেকে 3 গেলে 9, এত টাকা থাকলো। ঠিক আছে, এবার সেই 4-এর অঙ্কটায় 4-এর 1 স্কেল পেন্সিল কম্পাস থেকে 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে প্রথমে একটা সরলরেখা টেনে নাও, তারপরে যে কোনো মাপে একটা বৃত্তচাপ টানো, তারপর সেখান থেকে ওই একই মাপে এখানে একটা এবং তারপর ওখান থেকে আরেকটা টানো, তাহলে এটা হবে 60, এটা 120। 60 থেকে বসে একটা বৃত্তচাপ টানো, 120 থেকে একটা বৃত্তচাপ টানো, দুটো যোগ করে দাও, এটা হবে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রির এখান থেকে একটা বৃত্তচাপ টানো, সেই একই মাপ নিয়ে 0 ডিগ্রি এখান থেকে একটা দাগ টানো, দিয়ে যোগ করে দাও, এটা হবে 45 ডিগ্রি। এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার সারি বাইশ আঁকার জন্য আগে 45 আঁকতে হবে, সেম প্রসেস। যে কোনো মাপের বৃত্তচাপ, এখান থেকে বসে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে বসে আরেকটা, এখান থেকে আরেকটা বৃত্তচাপ টেনে দিলে 90। কম্পাসটা এখানে বসিয়ে একটা সরলরেখা 0 থেকে এই বৃত্তচাপ, আর 0 থেকে বসে একটা বৃত্তচাপ টানলে যোগ করে দিলে এটা 45। এবার এই 45 এর এখান থেকে একটা বৃত্তচাপ টানবো, সেম মাপে 0 থেকে একটা টানবো, দিয়ে যোগ করে দেবো, এটা হবে 22.5 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম এম এন ও। তাহলে কোণ এম এন ও ইজ ইকুয়াল টু 22.5 ডিগ্রি। চলে এলাম পরের অঙ্কটায়। 4-এর 2 60 ডিগ্রি কোণ আঁকো, তাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকা অত্যন্ত সহজ। যে কোনো একটা সরলরেখা টানো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ টানো, কম্পাসটা এখানে বসে একই মাপটা কেটে দাও, এটা 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এ বি সি নাম দিলাম 60 ডিগ্রি কোণ। কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার একে সমদ্বিখণ্ডিত করলে 60-এর এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ টানো, 0 থেকে বসিয়ে একটা বৃত্তচাপ টানো, যোগ করে দাও, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এখানে নাম দাও এম। তাহলে কোণ এম বি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণ তাহলে কি হলো, কোণ এ বি এম, সেটাও 30 ডিগ্রি। ঠিক আছে, 4-এর 2, 4-এর 3 এই স্কুলের লাস্ট কোশ্চেন, স্কেল পেন্সিলের 75 ডিগ্রি কোণ। এটা তোমরা করেছো। একটা মাপ, যে কোনো সরলরেখা টেনে যে কোনো মাপের একটা বৃত্তচাপ টানো, তারপর ওই একই মাপ নিয়ে এখান থেকে বসে একটা টানলে 60, এখান থেকে বসে টানলে 120, তারপর 60 থেকে বসে একটা বৃত্তচাপ, 120 থেকে বসে একটা বৃত্তচাপ, যোগ করলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার এই 90-এর এখান থেকে একটা বৃত্তচাপ আর এই 60-এর এখান থেকে একটা বৃত্তচাপ টেনে যোগ করলে সেটা হয়ে গেল 75 ডিগ্রি কোণ। নাম দিয়ে দেখিয়ে দাও এম এন ও। কোণ এম এন ও ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল এই স্কুলের সমস্ত অঙ্কগুলো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধু বান্ধবদেরও বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর নোটিফিকেশন আইকন বিলটাকে অন করে দিতে, যাতে আমার পরের ভিডিওটা অটোমেটিক তোমরা দেখতে পাও। ঠিক আছে, থ্যাংক ইউ।